সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ধামরাই সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রদের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি আজকে গাণিতিক অর্থনৈতিক বিষয়ের উপরে একটি ক্লাস নিব। আমাদের আজকের অধ্যায় 6 একমাত্রিক কার্যক্রম। এটি এই অধ্যায়ের চতুর্থ ক্লাস। আমাদের আজকের টপিক সর্বোচ্চকরণ ও সর্বনিম্নকরণ সমস্যার সমাধানের গ্রহণযোগ্য এলাকা আমরা চিত্রের সাহায্যে আমরা কিভাবে উপস্থাপন করব। আমরা শুরুতেই আমরা একটি সর্বোচ্চকরণ সমস্যার এক্সাম্পল আমরা দিয়ে করব এবং এরপরে আমরা এই সম্ভাব্য সমাধান একটি সর্বনিম্নকরণ সমস্যার উদাহরণ দিয়ে করব। প্রথমেই হচ্ছে একটি সমস্যা আমরা সর্বোচ্চকরণের একটি সমস্যা আমরা ধরে নিব। সলিউশন ধরি একটি সর্বোচ্চকরণের ক্ষেত্রে একটি আয় অপেক্ষক আমরা নিই। আয় অপেক্ষক আর সমান হচ্ছে 40x1 প্লাস 30x2। এটি হচ্ছে উদ্দেশ্যমূলক অপেক্ষক। এই অপেক্ষকটিকে আমরা সর্বোচ্চকরণ করতে চাই, কিন্তু এক্ষেত্রে কিছু বাধা শর্ত আছে বা সীমা শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে বা সীমা শর্ত সমূহ। প্রথমটা হচ্ছে 3x1 একটি 3x1 প্লাস 2x2 লেস দেন অর ইকুয়াল টু 5, 4। দ্বিতীয় বাধা শর্ত হচ্ছে 2x1 প্লাস 2x1 লেস দেন অর ইকুয়াল টু 4, 0। এবং তৃতীয় বাধা শর্ত হচ্ছে x1 প্লাস 2x2 লেস দেন অর ইকুয়াল টু 3, 5। এছাড়াও একটি অঋণাত্মক শর্ত আছে। অঋণাত্মক শর্ত x1 x2 এর মান অবশ্যই গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হবে। এখন আমরা এই সমস্যাটি অর্থাৎ এই একমাত্রিক সমস্যাটির আমরা সমাধান করব এবং এটিকে আমরা চিত্রের সাহায্যে আমরা দেখাবো গ্রহণযোগ্য এলাকা কোনটি হবে। শুরুতেই আমাদের যেটি করতে হবে, এই অসমতাগুলিকে আমাদের সমতায় রূপান্তরিত করতে হবে। এখন আমরা লিখি অসমতাগুলোকে সমতায় রূপান্তর করি। সমতায় রূপান্তরের জন্য আমরা কিছু চলক এখানে যোগ করব। এই চলকটা হবে সর্বোচ্চকরণের ক্ষেত্রে আলগা চলক বা জন্য আলগা চলক এস। আলগা চলককে আমরা এস দ্বারা প্রকাশ করব। আলগা চলক যোগ করি। তাহলে আমাদের প্রথম শর্তটা হবে, সীমা শর্তটা হবে 3x1 প্লাস 2x2 প্লাস s1 সমান হচ্ছে 5, 4। এরপরে দ্বিতীয়টা হবে 2x1 প্লাস 2x2 প্লাস s2 সমান হবে 4, 0। এরপরে তৃতীয়টা হবে x1 প্লাস 2x2 প্লাস s3 সমান হচ্ছে 3, 5। তাহলে আমরা এই শর্তগুলিকে, এই অপেক্ষকগুলিকে আমরা যদি 1, 2 এবং 3 নাম্বার নাম দিব। এখানে অবশ্যই আমরা বিবেচনা করব x1, এখানে x1 x2 এবং যে আলগা চলক আছে s1 s2 s3 প্রত্যেকেই হবে হয় ঋণাত্মক, হয় শূন্যের সমান অথবা 0 থেকে বড়। অর্থাৎ কোনো চলকের ধনাত্মক হবে, কোনো চলকই এখানে ঋণাত্মক হবে না। এখন আমরা চিত্রে কিভাবে এই সমস্যাগুলোকে আমরা চিত্রে কিভাবে দেখাবো। এখন 1 নং সীমা শর্তে s1 সমান 0 ধরে নিব। s1 সমান
0 হলে x1 যদি 0 হয় তাহলে x1 যদি 0 হয় তাহলে 2x2 হবে 54, 2x2 সমান হচ্ছে 54, বা x2 সমান হবে 54 ডিভাইডেড 2 সমান হচ্ছে 27, অর্থাৎ 27। এবং x2 সমান 0 হয় তাহলে প্রথম সীমা শর্তে যদি x2 সমান 0 হয় তাহলে আমরা কি পাবো, 3x1 সমান হচ্ছে 54, 3x1 সমান হলো 54, বা এখান থেকে আমরা x1 এর মান পাবো 54 ডিভাইডেড 3 সমান হচ্ছে 18। তাহলে খেয়াল করো এখানে আমরা দুটি মান পেয়ে গেলাম, একটা হচ্ছে x1, একটা হচ্ছে x2, আবার একটা হলো x2 আর একটা হচ্ছে x1। এখান থেকে আমরা অর্থাৎ এই প্রথম সীমা শর্তকে আমরা এখন চিত্রে রূপ দিতে পারবো। আমরা কিভাবে রূপ দিব, সীমা শর্তগুলোকে আমরা, যেহেতু এই সীমা শর্তগুলি সবই হচ্ছে অ-একমাত্রিক, অর্থাৎ এদের চলকের পাওয়ার বা ঘাত হচ্ছে 1, কাজে এগুলি সবই চিত্রে রূপ দিলে আমরা সরল রেখা পাবো। এখন আমরা এই সরল রেখাটা আঁকি। 1 নম্বর সরল বাধা শর্তের যদি আমরা চিত্ররূপ আঁকি তাহলে আমরা প্রথমেই বলতে হবে যে আমরা ভূমি অক্ষে কি নিব, ভূমি অক্ষে আমরা x1 পরিমাপ করব, মূলবিন্দু 0, এবং উল্লম্ব অক্ষে আমরা x2 বসাবো। তাহলে প্রথমে x1, এখানে খেয়াল করে দেখো x1 এর সর্বোচ্চ মান কত, x1 এর মান হচ্ছে 0 এবং x2 এর সর্বোচ্চ মান হচ্ছে 27, অর্থাৎ x2 কে আমরা 3 ভাগে ভাগ করব, 1 2 3, 10 20 30, এর কিছু নিচে হবে 27, অর্থাৎ এই 27 বিন্দুটা আমরা পেয়ে গেলাম, আর x1 হবে 0। এরপরে x2 যদি 0 হয় তাহলে x1 হবে কত, x2 যদি 0 হয় তাহলে x1 হবে 18, তাহলে আমরা x1 18 বলতে আমরা 10 20 আমরা যদি বলি তাহলে এখানে হবে 18, অর্থাৎ এই 18 এবং 27 এই বিন্দু দুটিকে যোগ দিলে, একটা স্কেল দ্বারা যদি আমরা যোগ দিই তাহলে আমরা যে সীমা শর্তটা পাবো এটি হচ্ছে, নাম দিই আমরা এ বি, এটি হচ্ছে 1 নং সীমা শর্ত। এরপরে আমরা 2 নম্বর সীমা শর্তটা আমরা লিখব। খেয়াল করে দেখো আগের মতোই আবার লিখতে হবে, আবার আমরা এবারে দেব 2 নম্বর সীমা শর্তে কি চলক আছে, এখানে ঘাটতি চলক আছে s2, তাহলে আমরা ঘাটতি চলকটা লিখব s2 সমান 0 ধরে, s2 যদি আমরা 0 ধরি তাহলে আমরা এখানে যদি x1 কে 0 ধরি তাহলে আমরা কি পাবো, s2 হচ্ছে 0, তাহলে আমরা পাবো 2x2 সমান হচ্ছে 40, 2x2 সমান হবে এখানে 40, তাহলে x2 এর মান কত হবে, x2 এর মান হবে 40/2 সমান হচ্ছে 20। এরপরে দ্বিতীয় সীমা শর্তে আমরা s2 সমান 0 থাকবে, আবার x2 যদি আমরা 0 ধরি তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা x1 এর মান পাবো। s2 যদি 0 হয় তাহলে x1 কি হবে, 2x1, এখানে 2x1 হবে হলো 40, অর্থাৎ 2x1 সমান হচ্ছে 40, অতএব x1 সমান হচ্ছে 40 ডিভাইডেড 2 সমান হচ্ছে 20। এইবারে আমরা দ্বিতীয় সীমা শর্ত থেকে, সীমা শর্তকে আমরা যদি রেখাচিত্রের আকারে আঁকাই তাহলে কিভাবে আঁকাবো, এবার আমরা কাউন্ট করব, x1 প্রথমে 0 হবে, অর্থাৎ এখান থেকে শুরু হবে,
তাহলে x2 কত হবে? x2 আমরা সর্বোচ্চ মান পাবো হচ্ছে 20। তাহলে x2 হবে 20। এই বিন্দুতে আমরা গোলদাগ দিব। এরপরে x2 সমান যদি 0 হয় তাহলে x1 হবে 20, x1 হবে এই বিন্দু 20। এই বিন্দু দুটি আমরা স্কেল দ্বারা যোগ করে দিব। যোগ করলে আমরা পেয়ে যাব, এবারে যে বাধা শর্তটি পাবো এর নাম হচ্ছে EF, অর্থাৎ এখানে হবে E, এখানে হবে F, আর আগেরটা ছিল B, বিটাকে আমরা এই পাশে লিখি। আমরা দুটি সীমা শর্তের চিত্ররূপ আমরা দিলাম। এরপরে আমরা 3 নাম্বার সীমা শর্তের চিত্ররূপ আমরা কিভাবে আঁকবো? আগের মতোই আবার 3 নং সীমা শর্তে এবারে আমাদের আলগা চলক হবে S3। S3 কে আগে থেকে আমরা 0 ধরে নিব এবং ধরে এরপরে x1 যদি আমরা 0 বসাই, S3 0 হবে, x1 0 হবে, তাহলে কি থাকবে? 2x2 সমান থাকবে হচ্ছে 35। এইটি সমান থাকবে হলো 35। তাহলে x2 সমান হবে 35/2, আর এইখানে আসবে হচ্ছে 17.5। এই 17.5 চলে আসলো। এরপরে আবার যদি আমরা x2 ধরি এই 3 নাম্বার সীমা শর্তে, তাহলে x2 ধরলে 0 ধরলে এবং s3 আগে থেকে 0 ধরা আছে ধরলে এখানে থাকবে হচ্ছে x1 সমান 35। x1 সমান হচ্ছে 35। তাহলে আমরা এটা সরাসরি পেয়ে গেলাম। এখন 35 এইবারে আমরা ভূমি অক্ষে দেখাবো। x1 যদি 0 হয় তাহলে x2 হবে 17.5, 0 হলে x2 হবে 17, অর্থাৎ এখানে 15, 16, 17 এই বিন্দুটা আমরা পেয়ে গেলাম। 17.5 আমরা পেলাম। এরপরে হচ্ছে আমরা x2 যদি 0 হয় তাহলে x1 হবে 35, অর্থাৎ এখানে আমরা 20 ধরলাম, 20-এর পরে এখানে আমরা 40 ধরলাম, ঠিক এর মাঝখানটা হবে 35। তাহলে এইটা একটি বিন্দু পেলাম। এইবারে আমরা 17.5 থেকে আমরা 35 পর্যন্ত একটা রেখা আঁকবো স্কেল দিয়ে। এটি হবে তৃতীয় বাধা শর্তের লেখচিত্র, বা এটি হবে, এর নাম আমরা দিব হচ্ছে GH। এটা হবে G, এরপরে হবে H। তাহলে আমরা আঁকলাম 3টি সীমা শর্তকেই আমরা এঁকে ফেললাম রেখাচিত্রের মাধ্যমে। এখন আমরা দেখব এই বাধা শর্ত সাপেক্ষে আমাদের গ্রহণযোগ্য এলাকা কোনটি হবে। খেয়াল করে দেখো, এখানে ও বিন্দু থেকে, মূল বিন্দু থেকে গ্রহণযোগ্য এলাকা হবে OG। এরপরে প্রথম এখানে 1 নম্বর সীমা শর্ত ছিল AB, এরপরে হচ্ছে 2 নম্বর সীমা শর্ত হচ্ছে 2 নং সীমা শর্ত EF, এরপরে হচ্ছে GH হলো 3 নং সীমা শর্ত। তাহলে আমরা গ্রহণযোগ্য এলাকা কিভাবে দেখাবো? খেয়াল করে দেখো, 2 নম্বর সীমা শর্ত এবং 3 নম্বর সীমা শর্ত B বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। এরপরে হচ্ছে 1 নম্বর সীমা শর্ত এবং 3 নম্বর সীমা শর্ত পরস্পরকে যদি P বিন্দুতে ছেদ করে, এবং 1 নম্বর সীমা শর্ত আর হলো 2 নম্বর সীমা শর্ত পরস্পরকে C বিন্দুতে ছেদ করলো। তাহলে এখন আমরা বলতে পারি প্রথম অসমতাটি দ্বারা আমাদের যে সমাধান অঞ্চল হবে সেটি হবে OAD। OA হচ্ছে B। এরপরে হলো দ্বিতীয় অসমতাটি দ্বারা আমাদের যে সমাধান অঞ্চল প্রকাশ করবে সেটি হচ্ছে OEF। OEF। এরপরে হচ্ছে তৃতীয় অসমতা দ্বারা যে সমাধান অঞ্চল আমরা দেখাবো সেটি হচ্ছে OGH। এখন এই 3টি সীমা শর্ত দ্বারা অর্থাৎ যদি সকল অসমতা আমরা যদি একযোগে পূরণ করতে চাই তবে গ্রহণযোগ্য এলাকাটি প্রকাশ পাবে। গ্রহণযোগ্য
এলাকা তাহলে হবে, এলাকাটি হবে ও জি বি সি, এটি হচ্ছে ডি, ও জি বি সি বি, তাহলে হবে ও জি বি সি বি এলাকা। তাহলে দ্বারা আমরা এটি প্রকাশ করলাম, অর্থাৎ এটাকে যদি আমরা এখন সমান্তরাল কিছু রেখা দ্বারা প্রকাশ করি তাহলে এইভাবে একে আমরা দেখাতে পারবো। এখন খেয়াল করে দেখো যে এখানে তিনটি অসমতা আছে বা বাধা শর্ত আছে, তিনটিকেই আমরা বিবেচনা করে সর্বোচ্চ করণের যে এরিয়া আমরা পেলাম, অর্থাৎ এখানে কাম্যমান থাকবে অবশ্যই ও জি ডি সি বি এরিয়ার মধ্যে বা এলাকার মধ্যে, এই জন্যই এই এলাকাটি হবে গ্রহণযোগ্য এলাকা। কাজেই আমরা এই ও জি বি সি ডি এই এলাকাটিকে আমরা বলতে পারি সম্ভাব্য অঞ্চল বা ফিজিবল রিজন, সম্ভাব্য অঞ্চল বা ফিজিবল এলাকা বা রিজিয়ন, এটি বলতে পারি। এটি অবশ্যই সর্বোচ্চ করণের ক্ষেত্রে কি হবে, আমাদের কাম্য মান অবশ্যই আমাদের এই সম্ভাব্য এলাকার মধ্যে এফ আর এই এলাকার মধ্যে থাকবে, এর বাহিরে কোনোভাবেই এটি যেতে। আমরা এখন চিত্রটির বর্ণনা লিখতে পারি যে এক্স অক্ষ বরাবর আমরা x1 দ্রব্য এবং y অক্ষ বরাবর আমরা x2 দ্রব্য দেখাই। এটি যদি গ্রাফ পেপারে অঙ্কন করি তাহলে আমরা বর্ণনাটি লিখতে পারি যে এক্স অক্ষ বরাবর প্রতি একটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রকে 1 একক ধরে এবং y অক্ষ বরাবর প্রতি একটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রকে 1 একক ধরে আমরা x1 এবং x2 এর মানগুলি স্থাপন করি। এখন চিত্র অনুযায়ী দেখা যাচ্ছে যে AB দ্বারা আমরা 1 নম্বর সীমা শর্ত প্রকাশ করেছি এবং EF দ্বারা আমরা 2 নম্বর সীমা শর্ত প্রকাশ করেছি এবং GH দ্বারা আমরা 3 নম্বর সীমা শর্ত প্রকাশ করেছি। চিত্রে দেখা যাচ্ছে যে আমাদের GDCB এই চারটি বিন্দুর নিচের যে অংশ, সেই নিচের অংশটিতে আমাদের অসমতাগুলির কাম্য সমাধান আমরা পাব। অর্থাৎ যদি আমরা এবি অসমতাটা চিন্তা করি তাহলে এবি অসমতার নিচের অংশটা হবে আমাদের সম্ভাব্য অঞ্চল, সমাধান অঞ্চল। আর যদি আমরা EF বাধা শর্তটা চিন্তা করি তাহলে আমাদের EF এর নিচের অঞ্চলটি হবে সম্ভাব্য সমাধান অঞ্চল। আর যদি তৃতীয় সীমা শর্ত আমরা GH চিন্তা করি তাহলে GH এর নিচের অংশটি হবে সর্বোচ্চ করণের ক্ষেত্রে সম্ভাব্য সমাধান অঞ্চল। এখন যদি আমরা তিনটি সীমা শর্তকে একসাথে কনসিডার করি বা বিবেচনা করি তাহলে আমাদের সম্ভাব্য সমাধান অঞ্চল হবে ODCB এর নিচের অংশ, অর্থাৎ GBDCB এর নিচের যে অঞ্চল, নিচের অঞ্চলটি হবে আমাদের তিনটি সীমা শর্ত সাপেক্ষে এই আমাদের যে উদ্দেশ্যমূলক অপেক্ষকটি থাকবে তার কাম্য সমাধান অঞ্চল, অর্থাৎ আমাদের সম্ভাব্য অঞ্চল, সম্ভাব্য সমাধান অঞ্চল এই নিচের অঞ্চলটি হবে। কাজেই এখন আমরা এই সর্বোচ্চ করণের ক্ষেত্রে উদ্দেশ্যমূলক অপেক্ষক যদি সর্বোচ্চ করণ হয় তাহলে আমরা সম্ভাব্য সমাধান অঞ্চলকে আমরা OGDCB এলাকা দ্বারা আমরা চিহ্নিত করতে পারি। এরপরে আমরা দেখাবো যখন একটি সমস্যা সর্বনিম্ন করণের হবে তখন আমরা কিভাবে
এর সম্ভাব্য অঞ্চল আমরা চিত্রে উপস্থাপন করতে পারবো। প্রথমেই আমাদেরকে আগের মতোই একটি ধরে নিতে হবে, একটি সমস্যা ধরে নিতে হবে আমরা সর্বনিম্নকরণের ক্ষেত্রে। এরপরে ধরি সর্বনিম্নকরণের ক্ষেত্রে একটি উদাহরণ করণের ক্ষেত্রে একটি উদ্দেশ্যমূলক অপেক্ষক যদি একটি সমস্যা আমরা চিন্তা করি এবং ধরি উদ্দেশ্যমূলক অপেক্ষক হয় যদি একটি ব্যয় অপেক্ষক c সমান 12x1 প্লাস 42x2। এখানে x1 হচ্ছে প্রকৃত চলক বা সিদ্ধান্ত চলক বা পছন্দকৃত চলক এবং এই অপেক্ষকটি হচ্ছে উদ্দেশ্যমূলক অপেক্ষক। এটি যেহেতু ব্যয় অপেক্ষক, কাজেই এখানে আমাদের কাম্য মান হবে সর্বনিম্ন মান, অর্থাৎ সর্বনিম্ন x1 এবং x2 এর মান আমরা এখানে কত হবে সেটি বের করতে হবে। এরপরে আমরা যদি কিছু বাধা শর্ত বা সীমা শর্ত থাকে সর্বনিম্নকরণের ক্ষেত্রে, আমরা জানি সর্বনিম্নকরণের ক্ষেত্রে সীমা শর্তগুলো গ্রেটার দেন আকারে থাকে, অর্থাৎ প্রথম সীমা শর্ত 10x1 প্লাস 20x2 গ্রেটার দেন অর ইকুয়াল টু 30। এরপরে হলো 20x1 মাইনাস 80x2 গ্রেটার দেন অর ইকুয়াল টু 80। এরপর 45x1 প্লাস 15x2 গ্রেটার দেন অর ইকুয়াল টু 45। এটি যদি একটি সর্বনিম্নকরণের ক্ষেত্রে যদি একটি এক্সাম্পল আমরা ধরি যে একমাত্রিক কার্যক্রম যদি এটি হয়, এখানে অঋণাত্মক শর্তও থাকবে। অঋণাত্মক শর্ত হবে x1 x2 গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। তাহলে আমরা কিভাবে এই একমাত্রিক কার্যক্রমটিকে আমরা চিত্রে দেখাতে পারবো এবং এর সম্ভাব্য সমাধান অঞ্চলটি বা সমাধানের গ্রহণযোগ্য অঞ্চলটি দেখাতে পারবো। প্রথমে এই অসমতাগুলিকে অর্থাৎ এই বাধা শর্তগুলিকে আমরা সমতায় আসলে রূপান্তর করব। কাজেই এই অসমতাগুলোকে প্রথমে আমরা সমতায় রূপান্তরের জন্য আমরা এখানে উদ্বৃত্ত চলক বিয়োগ করব। উদ্বৃত্ত চলক বিয়োগ করি। বিয়োগ করলে আমরা কি পাবো? 10 প্রথম হবে 10x1 প্লাস 20x2 মাইনাস l1 সমান হয়ে যাবে 30। এরপরে হবে 20x1 প্লাস 80x2 মাইনাস l2 সমান হবে 80 এবং এরপরে হবে 45 প্লাস 15 এটা x1 এটা হচ্ছে x2 মাইনাস l3 সমান হচ্ছে 45। তাহলে এই বাধা শর্ত তিনটি 1 2 3 কে আমরা কিভাবে চিত্রে দেখাবো? চিত্রে উপস্থাপনের জন্য আমরা প্রথম বাধা শর্তকে বা সীমা শর্তকে আমরা কনসিডার করব। ধরি এখানে অবশ্যই এক্ষেত্রে L1 L2 L3 অবশ্যই গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হতে হবে। আমরা যদি ধরি L1 সমান L2 সমান L3 সমান হচ্ছে 0, তাহলে আমরা 1 নম্বর বাধা শর্ত থেকে কি পাবো? তাহলে অতএব 1 নং বাধা শর্ত হতে পাই, বাধা শর্ত থেকে পাই যখন আমরা একবার x1 কে 0 ধরবো এবং একবার x2 কে 0 ধরবো। যখন x1 সমান 0 তখন আমরা x2 কি পাবো? x2 সমান হবে
এখানে প্রথম বাধা শর্তে দেখো x1 0, l1 0, তাহলে x2 কি হবে? x2 এর ক্ষেত্রে হবে 20x2, 20x2 সমান হবে 30। অতএব আমরা এখান থেকে পাবো x2 সমান হচ্ছে 30/20 সমান হচ্ছে 3/2 সমান হলো 1.5। আচ্ছা, এরপরে আমরা যখন x2 সমান 0 তখন x2 যদি এখন 0 হয়, l1 তো 0 আছেই, তাহলে 10x1, তখন 10x1 টা হবে সমান 30। অতএব আমাদের x2 টা হবে, x1 হবে 30/10 সমান হচ্ছে 3। তাহলে এখানে খেয়াল করো, x1 যখন 0 তখন x2 হচ্ছে 15। এখন আমরা এটাকে প্রথম বাধা শর্তে আবার x2 সমান যখন 0 ধরলাম তখন x1 হলো 3, তাহলে 3 আর এখানে 0 আছে আর এখানে হচ্ছে 1.5। এটাকে আমরা যদি এখন চিত্রে রূপ দিই তাহলে কি আকার ধারণ করবে? যেহেতু এই বাধা শর্তগুলি সবগুলি হচ্ছে একমাত্রিক, কাজে চিত্ররূপ হলে এগুলি সব সরল রেখাকৃতির হবে। আমরা এখন চিত্রে আঁকাই। চিত্রে আমরা আগের মতোই x অক্ষে আমরা x1 দ্রব্য, y অক্ষে আমরা x2 দ্রব্য পরিমাপ করব। আচ্ছা, প্রথমে হচ্ছে x1 এ এখানে খেয়াল করে দেখো, x1 এ 0 হইলে সর্বোচ্চ মান হচ্ছে 1.5। তাহলে আমরা এখানে খেয়াল করো, আমরা 1 থেকে 1 ধরে নিলাম, এখানে 1, এখানে 2 3 4, 2 3 4। তাহলে x1 যদি 0 হয়, x2 হচ্ছে 1.5 মানে মাঝের বিন্দুটি। আচ্ছা, আবার x2 যদি 0 হয়, x1 এর মান হচ্ছে 3, তাহলে 3 এর হিসাবটি আমরা কিভাবে করব? এখানে 3 এর হিসাব আমরা করব 1 2 3। তাহলে x2 যখন 0 হবে, x1 তখন হবে 3। তাহলে আমরা এটি সরল রেখা স্কেল দ্বারা যোগ করে আমরা যে রেখাটি পাবো এটি হবে হচ্ছে প্রথম শর্তের চিত্ররূপ, অর্থাৎ এটি হবে 1 নং সীমা শর্ত। সীমা শর্ত অর্থাৎ এর নাম যদি আমরা দিই, প্রথম সীমা শর্তের নাম যদি আমরা দিই হচ্ছে n আর t, এখানে লিখলাম n, এখানে লিখলাম t। অর্থাৎ এখানে যেহেতু গ্রেটার দেন চিহ্ন ছিল, কাজেই আমাদের এই সীমা শর্তের উপরের অঞ্চলটি হবে আমাদের সম্ভাব্য সমাধান অঞ্চল। এরপরে আমরা দ্বিতীয় সীমা শর্তটি আমরা কনসিডার করব। এই দ্বিতীয় সীমা শর্তকে আমরা এখন কিভাবে চিত্ররূপ দিব? আবার আগের মতোই আবার লিখব, আবার এবারে আমরা লিখব 2 নম্বর সীমা শর্ত। 2 নং বাধা শর্ত থেকে আমরা কি পাবো? যখন আমরা x1 সমান 0 ধরবো, এখানে x1 0 ধরলে আমরা l2 0 আগে থেকেই আছে, তাহলে আমরা কি পাবো? 80x2, 80x2 সমান পাবো হচ্ছে 80। অতএব আমরা x2 এর মান এখানে পাবো 80 ডিভাইডেড 80 সমান হলো 1। এরপরে আমরা যদি এখন সীমা শর্তে যদি x2 সমান 0 বসাই, অর্থাৎ এই x2 সমান 0 হবে, তাহলে থাকবে l2 আগে থেকে 0 আছে, তাহলে থাকবে 20x1, এখানে হবে 20x1 সমান হবে 80। অতএব x1 হবে 80/20 সমান এটা হবে 4। কাজে এখানে খেয়াল করে দেখো, আমরা দুটি বিন্দু পাবো। প্রথম বিন্দুটা x1 যদি 0 হয় তাহলে x2 হবে 1, অর্থাৎ
x1 0, x2 হচ্ছে 1, মানে এই বিন্দু। এইটিকে যদি আমরা, এই বিন্দুটাকে যদি আমরা নাম দিই হচ্ছে I, আচ্ছা এই বিন্দুটি আরেকটি বিন্দু আমরা নিব, সেটা হচ্ছে x2 সমান 0 হলে x1 সমান 4 হবে। x2 সমান 0, x1 সমান হচ্ছে 4 হলে আমরা আরেকটি বিন্দু নিব 4, এই বিন্দু। তাহলে এই বিন্দু এবং এই 4 বিন্দু, এই দুটিকে আমরা স্কেল দ্বারা যদি যোগ করি এবং আমরা এটির নাম যদি দিই M আর হচ্ছে D বিন্দু, তাহলে এই যে MD সরল রেখা, এটা অবশ্যই স্কেল দ্বারা যোগ করতে হবে। MD সরল রেখা আমরা, এই যে MD সরল রেখা আমরা পেলাম, এটি হলো 2 নং বাধা শর্ত, 2 নং বাধা শর্তের চিত্ররূপ। এটি যেহেতু সর্বনিম্ন করণের, কাজেই এই 2 নং বাধা শর্তের উপরের অঞ্চলটি হবে সম্ভাব্য সমাধান অঞ্চল। এরপরে আমরা 3 নম্বর বাধা শর্ত যদি আমরা তুলনা করি তাহলে কি হবে, এখন আমরা 3 নং বাধা শর্ত থেকে পাই যখন x1 সমান 0, l3 আগে থেকে 0, তাহলে থাকবে 15x2, 15x2 সমান হবে 45, 15x2 সমান হবে 45, তাহলে x2 সমান হবে 45 ডিভাইডেড 15, এটা তাহলে হবে 3। আচ্ছা, এরপরে হচ্ছে তৃতীয় সীমা শর্তে যদি আমরা x2 সমান 0 বসাই তাহলে x1 অর্থাৎ 45x1 সমান হবে 45, 45x1 সমান হবে 45, অতএব x1 সমান হবে 45 ডিভাইডেড 45 সমান হবে 1। তাহলে আমরা খেয়াল করে দেখো, আবার আমরা দুটি বিন্দু পেয়ে গেলাম। যখন x1 সমান 0, x2 তখন হবে 3, অর্থাৎ এই বিন্দু। এটিকে আমরা নাম দিই E। আচ্ছা, এরপরে হলো x2 যখন 0 তখন x1 হচ্ছে 1, অর্থাৎ এই বিন্দু। এখন এই দুটিকে আমরা যদি একটি সরল রেখা দ্বারা, একটি যদি স্কেল দ্বারা যুক্ত করি তাহলে যে রেখাটি পাবো, ধরি আমরা নাম দিই EF, এটি হবে 3 নং সীমা শর্ত, অর্থাৎ সর্বোচ্চ করণের 3 নম্বর সীমা শর্ত অনুযায়ী EF এর ডান দিকের উপরের যে অঞ্চল, এটি হবে সম্ভাব্য সমাধান অঞ্চল। এখন আমরা বর্ণনা দিতে পারি এইভাবে যে চিত্র x অক্ষে x1 এবং y অক্ষে x2 দ্রব্য দেখানো হয়েছে। আমরা যদি এটি গ্রাফ পেপারে আঁকাই তাহলে আমাদেরকে অবশ্যই বলতে হবে x অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গক্ষেত্র সমান কত একক নিলাম। এখানে প্রতি 5টি ক্ষুদ্রতম বর্গক্ষেত্র সমান ক্ষুদ্রতম, এটি যদি গ্রাফ পেপার দিয়ে আঁকাই তাহলে আমাদেরকে অবশ্যই লিখতে হবে বর্গক্ষেত্র সমান 1 একক ধরে, এবং y অক্ষ বরাবর সমান একই পরিমাপ, প্রতি 5টি ক্ষুদ্রতম বর্গক্ষেত্র সমান 1 একক ধরে আমরা এই সীমা শর্ত 3টি চিত্রে উপস্থাপন করি। চিত্র অনুযায়ী এনটি রেখাটা, এনটি রেখা এবং এর উপরের অংশ প্রথম অসমতা প্রকাশ করবে, এবং এমডি রেখা এবং তার উপরের অংশগুলি দ্বিতীয় অসমতাটা সম্ভাব্য সমাধান অঞ্চল প্রকাশ করবে। আবার ইএফ রেখা এবং তার তদূর্ধ্ব এলাকা তৃতীয় অসমতাটি প্রকাশ করবে। এখন আমরা যদি সকল অসমতাকে যদি আমরা একযোগে পূরণ করতে চাই, পূরণের যদি প্রশ্ন ওঠে, তবে কোন এলাকাটি হবে এবারে আমাদের সম্ভাব্য সমাধান এরিয়া? এটি হবে, আমরা এই দুটি সীমা শর্ত যদি জি বিন্দুতে ছেদ করে এবং আরেকটি সীমা শর্ত এটি যদি আমাদের এইচ বিন্দুতে ছেদ করে এবং সাপোজ এটি আমাদের এস বিন্দুতে ছেদ করলো, 3টি সীমারেখার ছেদ বিন্দু, 3টি বাধা শর্তের ছেদ বিন্দু সমূহ, তাহলে আমরা খেয়াল করে দেখব ই, জি, এইচ এবং ডি
এই রেখা অথবা এই রেখার ডান দিকের উপরের অঞ্চলটি হবে আমাদের সম্ভাব্য সমাধান অঞ্চল। কাজেই আমরা বলতে পারি অতএব সম্ভাব্য তিনটি বাধা শর্তকে আমরা যদি বিবেচনা করি তাহলে সম্ভাব্য সমাধান অঞ্চল বা ফিজিবল রিজন FR এটি হবে হলো E G H D এর ডান পার্শ্বস্থ অঞ্চল। E G H D এর উপরের অঞ্চল আমাদের কি প্রকাশ করবে? EGDH নিজেও EGHD রেখা নিজেও প্লাস ও এর উপরের অঞ্চলটি হবে আমাদের সম্ভাব্য সমাধান অঞ্চল। তাহলে সম্ভাব্য সমাধান অঞ্চলের আকৃতি কিরকম হবে আমরা যদি চিন্তা করি, এটি প্রথমে আসলো, যদি আমরা তিনটি সীমা শর্ত চিন্তা করি তাহলে এক্স অক্ষ বরাবর প্রথমে লম্ব আকারে আসবে, তারপরে একটা সীমারেখার ছেদ বিন্দু, আরেকটা সীমারেখার ছেদ বিন্দু এবং আরেকটা সীমারেখার ছেদ বিন্দু এইভাবে, এবং এটি আমাদের এক্স অক্ষকে ছেদ করবে, এটি হচ্ছে ওয়াই অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ। তাহলে আমাদের ফিজিবল এরিয়া বা অঞ্চল আমাদের হতে পারে এই অঞ্চলটি। এখানে একটি সীমারেখা, এখানে একটি, এছাড়াও এখানে একটি বিন্দু পাবো এবং এখানে একটি বিন্দু আমরা পাবো। বিন্দুগুলি হবে, এটা হবে ই, এটা হবে জি, এটা হবে এইচ এবং এটা হবে টি। এই রেখা অথবা এই রেখার উপরের অঞ্চলটি হবে আমাদের সম্ভাব্য সমাধান অঞ্চল। এখন আমরা কিছু সমান্তরাল রেখা দ্বারা এই সম্ভাব্য সমাধান অঞ্চলগুলি আমরা দেখাতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা একটি একমাত্রিক কার্যক্রমে সেটি সর্বোচ্চকরণ অথবা সর্বনিম্নকরণ দুই ক্ষেত্রেই আমরা সমাধানের যে সম্ভাব্য অঞ্চল সেটি চিত্রে উপস্থাপন করে দেখালাম। আশা করি ক্লাসটি তোমাদের বোঝার জন্য সহায়ক হবে এবং তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে বাড়িতে পড়াশোনা করবে। সবসময় মনে করবে পড়ালেখার কোনো বিকল্প নাই। তোমরা ছাত্র, তোমাদেরকে অবশ্যই পড়ালেখায় মনোযোগী হতে হবে এবং প্রতিদিন কমপক্ষে 8 থেকে 14 ঘন্টা সর্বোচ্চ তোমরা পড়াশোনা করবে, তাহলে অবশ্যই সফলতা তোমাদের কাছে ধরা দিবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।